দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতায় শুরু করছি আনন্দ সকাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, গণতান্ত্রিক আন্দোলনে কিন্তু কারোরই আপত্তি নেই। তবে অবশ্যই যেভাবে বিকাশ ভবনের বাইরে আজকে 14 দিন ধরে শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা তারা বসে রয়েছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাতে তাদের লক্ষণ রেখার কথা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, আজ এবং আগামীকাল 3 দিন ধরে চাকরিহারা শিক্ষকদের, যাদের বিধাননগর উত্তর থানায় হাজিরার জন্য ডেকে পাঠানো হয়েছিল, গতকাল কেউই যাননি। আজ এবং কাল তারা কি আদৌ যাবেন? ইতিমধ্যেই দুজন শিক্ষক তারা আদালতের দ্বারস্থ হয়েছেন, আগামীকাল সেই মামলার শুনানি রয়েছে। আর অন্যদিকে আলোচনায় অবশ্যই আজকে জ্যোতি মালহোত্রার কথা তো বলতেই হবে, কারণ এই শহরে তিনি এসেছেন এমনটা শুধু নয়, 1 বছরে মোট 4 বার তিনি এসেছেন পশ্চিমবঙ্গে, আনাচে কানাচে দ্রষ্টব্য স্থানে ঘুরে বেরিয়েছেন। তথ্য কি পাচার করেছেন নাকি শুধুই ব্লগিং? আলোচনা করব যারা রয়েছেন, প্রথমে পরিচয় করিয়ে দিই। ভাস্কর সেনারায় রয়েছেন রাজশ্রী লাহিড়ী, প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায় এবং অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক কি মন্তব্য করেছিলেন? গতকাল পুলিশ হাজিরা নোটিশ পাঠিয়েছিল, যদিও কেউই, কোনো শিক্ষকই তারা কিন্তু গতকাল যাননি। আইনজ্ঞদের পরামর্শ তারা নিচ্ছেন, যদিও লক্ষণ রেখার কথা মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথার পুনরাবৃত্তি করলেন। দেখুন, আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না। মনে রাখতে হবে না, আগে আমরা মানবিক মানুষ। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। আর যাদের কথা বলা হচ্ছে সেই সমাজ গড়ার কারিগর, আজকে 14 দিন হয়ে গেল যারা এই প্রচন্ড গরমের মধ্যে বৃষ্টি মাথায় করে পথে বসে রয়েছেন, ছোট ছোট বাচ্চাদের বাড়িতে রেখে এসেছেন, কেউ বা অন্তঃসত্ত্বা যারা পথে বসে রয়েছেন, তারা কি বলছেন দেখুন। লাঠির পর লাঠি, লাঠির পর লাঠি, চোর ডাকাতদের এরকম মারে না, পুলিশ মারছে, লাঠিতে পেরেক লাগানো আছে, সেই দিয়ে চার্জ করছে। আমি ধরেছিলাম বলে আমাকে এখানে একটা হেলমেট ছুঁড়ে মারলো। আমি ভাস্করবাবুকে দিয়ে আলোচনা শুরু করবো। ভাস্করবাবু, লক্ষণ রেখার কথা বলতে হলে অবশ্যই রাজনৈতিক লক্ষণ রেখার কথা বলতে হয়। সেটা রাজনীতিবিদরা তারা যখন পথে নামেন, আন্দোলন করেন, সেক্ষেত্রে তারা কতটা লক্ষণ রেখা মানেন, কতটা গণ্ডি বিধিনিষেধ সীমারেখা মেনে চলেন, সেটা একটা আলাদা প্রশ্ন। কিন্তু এখানে আমার বক্তব্য হচ্ছে যে লক্ষণ রেখার কথা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিচ্ছেন আন্দোলনকারীদের, সেই লক্ষণ রেখা অবধি পৌঁছতে হলো কেন? যখন একটা সরকারি চাকরির পরীক্ষা হলো, যখন সেখানে নিয়োগ হলো, সেখানে যে সমস্ত নিয়ম কানুনের লক্ষণ রেখা টপকে গিয়ে একটা বিশাল ষড়যন্ত্র হলো, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলো, সেই লক্ষণ রেখার কথা তো কেউ বললেন না। দেখুন, বেনিয়ম যে হয়েছে এবং নিয়ম বহির্ভূতভাবে অনেক কিছু হয়েছে, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখন কোথায় দাঁড়িয়ে আছি আমরা আইনের কাছে গিয়েছে, তাদের সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে। সেই নির্দেশের মধ্যে আন্দোলন করবে কি করবে না সেটা না থাকলেও তারা আন্দোলন করছেন বিকাশ ভবনের সামনে তারা আন্দোলন করছে কি জন্য? যেটা তাদের এখতিয়ারভুক্ত নয় এমন কিছু জিনিস দাবি করছেন বিকাশ ভবনের সামনে বসে। কোনটা এখতিয়ার? মানে আপনি বলছেন যে আমরা পরীক্ষা দেব না, আমাদেরকে পুনর্বহাল করতে হবে। যে দাবিগুলো করছেন সেই দাবিগুলো রূপায়ণ করার ক্ষেত্রে বিকাশ ভবনের কোনো অধিকারই নেই। মানে এখানে আপনি যে দাবিটা নিয়ে পৌঁছেছেন বা ওখানে অবস্থান করছেন, সেই দাবিগুলো বলছেন আমরা পরীক্ষা দেব না, তাহলে সেটা আপনাকে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলতে হবে। তো সুতরাং এটা কি এখতিয়ারভুক্ত? আপনি যা দাবি করতে পারেন। রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল যে যোগ্য চাকরি প্রার্থীদের পাশে তারা থাকবেন, একটাও চাকরি তারা যেতে দেবেন না, তাহলে সেই দাবিটার কথাই তো তারা বলতে আজকে গিয়েছে। বা সবকিছু এটা আইনি লড়াই, সেটা আইনি লড়াই। কিন্তু ওখানে অবস্থান করা, ওর পাশে ময়ূখ ভবন, সেচ ভবন, বিকাশ ভবনের সামনে লক্ষ লক্ষ লোক যান এবং অন্যান্য অনেক দপ্তর আছে, তাদের যাতায়াতটাকে আপনি বন্ধ করতে পারেন না। সুতরাং আপনার আন্দোলনের জন্য আপনি অন্যকে কি আপনি বাধা সৃষ্টি করতে পারেন? আমি এই জায়গায় একবার গদাধর বাবুর কাছে যাই। মিস্টার চট্টোপাধ্যায়, কোথাও তাহলে এই যে লক্ষণ রেখার কথা বলা হচ্ছে, এই যে সীমারেখা মানছেন না আন্দোলনকারীরা, উগ্র আন্দোলন, হিংসাত্মক আন্দোলন, কোটানকোট এই যে শব্দগুলোর ব্যবহার হচ্ছে, কোথাও প্রশাসন নিজেরা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ এবং সেই কারণে প্রশাসনিক প্রধান, পুলিশ প্রধান, তাকে আজকে বলতে হচ্ছে যে এই লক্ষণ রেখার কথা মনে করিয়ে দিতে হচ্ছে, আন্দোলনকারীদের সতর্ক করতে হচ্ছে, তাদের হুঁশিয়ারি দিতে হচ্ছে। দেখুন, এই যে ক্রাউড কন্ট্রোল বলে একটা ক্রিমিনোলজিতে সাবজেক্ট আছে, ক্রাউড কন্ট্রোল, এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের ক্রাউড কন্ট্রোলটা আবার প্র্যাকটিস করা উচিত। এই যে যার যে আন্দোলনকারী বলছেন, এরা তো একসঙ্গে হয়নি,
এরা 100-200 করে এসে ওদের হচ্ছে ক্রাউড কন্ট্রোলের যে মেজার আছে এবং যে কাউন্টার মেজার নিতে হয় সেগুলো কিন্তু এরা নিতে পারেনি, যার জন্যেই জমায়েতটা হয়েছে। সেকেন্ড যে পার্টটা হচ্ছে যে কথাটা বলছে লক্ষ্মণ রেখা বা আইনটা যখন নিজের হাতে নিয়েছে, নিশ্চয়ই সেটা কিন্তু সেকেন্ড পার্টে আছে, যেখানে হয়েছে যে আপনি যেখানে বিকাশ ভবনের অন্যান্য এমপ্লয়িদিকে যেটা হোস্টেজ করে দিলেন আপনি, যেটাকে আমরা বলি টার্মিনোলজিতে বলি ক্রিমিনালিতে হোস্টেজ, একদম। অর্থাৎ তাদেরকে বেরোতে দিচ্ছেন না, তাদেরকে বন্দি করে রেখে দিলেন আপনি, সেইটা কিন্তু আইনের পরিপন্থী। একদম। আইন এটা মানে না, কাউকে কোনো হোস্টেজ করার ক্ষমতা আইন দেয়নি এখনো পর্যন্ত, তার এগেনস্টে চার্জ হয়। সুতরাং এই যে এবং থার্ড যেটা বলবো সেটা লাঠি চার্জটা ইনিশিয়ালি করা পুলিশের পক্ষে অন্যায় হয়েছে। প্রথমে উচিত ছিল ক্রাউড কন্ট্রোলের যে আপনার না, এটা জল, ঠিক বলছেন না, প্লিজ পুলিশ কখন লাঠিচার্জ করেছে? ডোন্ট ইন্টারফেয়ার, রাত্রি 9:45 সেটা পুলিশ বলেছে। লাঠি চার্জের আগে হচ্ছে পুলিশ জল আহত খাওয়া হয়েছে। দরকার। আমি আলাদা এটাকে করে দরকার আসবো। নেই একেবারে করা। ন্যূনতম লাঠিচার্জ বলপ্রয়োগ জল, একেবারে জল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কর্তারা জানিয়েছেন। সরাসরি একবার বিকাশ ভবনের বাইরে নিয়ে যাই, যেখানে আজকে 14 দিন হলো চাকরিহারা শিক্ষকরা যারা পথে বসে রয়েছেন। আজকে কি কর্মসূচি রয়েছে ব্রতদীপ? এবং গতকাল আমরা দেখলাম যে 3 জন শিক্ষক যাদের হাজিরা দেওয়ার কথা ছিল তারা যাননি, আজকে কতজনের যাওয়ার কথা রয়েছে, ভাবনা চিন্তা কি রয়েছে, তারা কি যাবে না আজ? সুবিধা শিক্ষকরা তারা যেটা জানাচ্ছেন যে আইনজীবীদের সঙ্গে এখনো তাদের আলোচনা চলছে এবং আজকে থানায় যাওয়ার তাদের তেমন কোনো পরিকল্পনা নেই। আগামীকাল বেশ কয়েকজনকে থানায় তলব করা হয়েছে। আগামীকাল তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন যে তারা থানায় কি যাবেন না, নাকি আদালতের মারফত বিষয়টাকে সমাধান করার চেষ্টা করবেন। তোমাকে একটু ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী অজয় দাসকে। এই শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা তারা এভাবেই কিন্তু গত 14 দিন ধরে এই রাস্তায় বসে রয়েছেন খোলা আকাশের নিচে, এবং কোথাও কেউ এই মেট্রো স্টেশনের যেখানে ছাউনি, যেখানে একটু আশ্রয় পাওয়া যাচ্ছে রোদের থেকে বা ঝড় জলের থেকে, সেখানে গিয়ে আশ্রয় নিচ্ছেন। বিকাশ ভবনের সামনে তারা বসে রয়েছেন এবং তাদের যে দাবিগুলো একটাই, যে সরকার তাদের যে চাকরির বিষয়ে নিশ্চিত কোনো সমাধান সূত্র বের করুক। এখানে একজন রয়েছেন চাকরিহারা শিক্ষক, তার সঙ্গে একটু কথা বলে নেব। থানায় তো যাওয়ার বিষয়ে আজকে কোনো পরিকল্পনা নেই আপনারা বললেন। আজকে সারাদিন এমনি কি কি কর্মসূচি, আর মানে এইভাবে আপনারা একইভাবে বসে রয়েছেন, কোথাও থেকে কোনো যোগাযোগ এসছে? গতকাল তো মুখ্যমন্ত্রী আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগও এনেছেন। দেখুন, আমাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হচ্ছে, অনেক কথা বলা হচ্ছে, কিন্তু দেখুন আমাদের দাবিটা খুব সিম্পল। আমরা চাইছি যে আমাদেরকে নিয়ে, দেখুন আমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছি, আমরা খুব টেনশনে আছি। আমরা চাইছি যে সরকার পক্ষ থেকে আমাদের সঙ্গে কেউ বসুক এবং ওনারা আমাদেরকে নিয়ে কী ভাবছেন সেটা আমাদেরকে বলুন। আমাদের চাওয়াটা খুব একটা মনে হয় ইললজিক্যাল নয়, অর্থাৎ যেহেতু আমরা একটা অনিশ্চিত লাইফের মধ্যে আছি, তাই ওনারা কি ভাবছেন আমাদেরকে নিয়ে সেটা আমাদের জানার অধিকার আছে। আমরা সেটা জানতে চাইছি। আমরা কোনো রকম হাঙ্গামা ঝামেলা এসব করতে আসিনি। এখানে প্রত্যেকে যারা বসে আছেন আপনারা দেখছেন, প্রত্যেকে চাকরিহারা শিক্ষক। তাদেরকে এখানে বসে থাকতে ভালো লাগছে। এইভাবে দেখুন একটা বাচ্চা নিয়ে, ওই দেখুন ওখানে বাচ্চা নিয়ে একটা মহিলা বসে আছেন, রাতে বাচ্চাটা এখানেই ঘুমিয়েছে। তাহলে আমাদেরকে এগুলো করতে ভালো লাগছে? ভালো লাগে, একদমই ভালো লাগছে। কিন্তু আমরা নিরুপায়। আমরা চাইছি সরকার আমাদেরকে নিয়ে কী ভাবছেন সেটা ক্লিয়ারলি আমাদেরকে বলুন। আমরা যদি সেটাতে স্যাটিসফাইড হয়ে যাই তাহলে আমাদের তো এখানে বসে থাকার দরকার নেই, আমরা সবাই বাড়ি চলে যাব। তাহলে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন। বা গতকাল তো মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারের তরফ থেকে রিভিউ পিটিশন করা হয়েছে, আপনারা সরকারের ওপর ভরসা রাখুন। দেখুন, রিভিউ পিটিশন করা হয়েছে বুঝেছি। এখন রিভিউ পিটিশন করার আগে কিন্তু আমাদের সঙ্গে একটু বসার কথা ছিল, সেটা হয়নি। অর্থাৎ রিভিউ পিটিশন ড্রাফটিং হয়ে যাওয়ার পর আমরা জানতে পেরেছি যে ড্রাফটিংটা হয়েছে, সেই জন্য কোথাও কি আমাদের একটু ভরসা নড়েছে। তার আগে অবধি আমরা কিন্তু কোঅপারেশন করতে চেয়েছি, কিন্তু কোন বিষয়ে কোঅপারেট করব সেটা তো আমাকে জানতে হবে। যে ওনারা আমাদের কাছ থেকে এই বিষয়ে কোঅপারেশনটা চাইছেন সেটা আমরা জানি না, যে ওনারা কি করতে চলেছেন, কোন ব্যাপারটাতে কোঅপারেশনটা চাইছেন। তাহলে ওইটা আমরা জানতে চাইছি বারবার। আমাদের তো দাবি খুব বেশি নয়, জাস্ট ওনারা আমাদেরকে নিয়ে কী ভাবছেন। আমরা প্রত্যেকে টেনশনে আছি, এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে চাইছি। ওনারা আমাদেরকে বলে দিলেই যদি আমরা স্যাটিসফাইড হয় তাহলে অবশ্যই ভরসা রাখবো, কেন রাখবো না। আমরা তো সরকারি কর্মচারী, আমরা তো ওনাদের আন্ডারেই কাজ করি, তাহলে ওনাদের উপর ভরসা রাখতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে তো ক্লিয়ারলি বলতে হবে যে ওনারা কী চাইছেন, কোন পথে এগোতে চাই। আপনারা তাহলে নিশ্চিতভাবে চাইছেন কি মুখ্যমন্ত্রী এসে আপনাদের সঙ্গে কথা বলুক? দেখুন, আমাদের প্রথম থেকেই, যবে থেকে আমরা ওয়াই চ্যানেল থেকে বসেছি তখন থেকেই আমাদের দাবি হচ্ছে যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করুন। সেটা আমরা বরাবরই চেয়েছি, এডুকেশন মিনিস্টার দেখা করেওছেন, কিন্তু সেই মিটিংয়ে যে কথাবার্তা উঠে এসেছিল সেক্ষেত্রে সব কিছু মানে মানা হয়নি। অর্থাৎ যেটা ওনারা বলেছিলেন যে আমাদের সঙ্গে বসে একটা আলোচনার মাধ্যমে ড্রাফটিংটা হবে বা সব কিছু হবে, সেগুলো সব কিছু হয়নি। উপরন্তু আমরা দেখেছি যে টেন্টেডদের সঙ্গে ওনাদের একটা আলোচনা হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে মানে আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে, এইটাই আমাদের ক্ষোভের জায়গা। এই
এটা আমাদের আক্ষেপের জায়গা। মুখ্যমন্ত্রী তো গতকাল বলেছেন যে এভাবে আন্দোলনটা পথ নয়, আপনাদের আইনি লড়াই লড়তে হবে। তাহলে আপনারা আইনি দিক দিয়ে কিছু ব্যবস্থা করছেন? দেখুন, আইনি তো আমরা লড়ছি, আমরা সুপ্রিম কোর্টে তো আমাদেরও লয়ার থাকবেন, সেটা তো আমরা লড়ছি। কিন্তু দেখুন, ফার্স্ট মেন পার্টি হচ্ছে সরকার পক্ষ। তা সরকার পক্ষ ওখানে গিয়ে কী বলছেন বা কীভাবে অ্যাপ্রোচ করছেন সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমাদেরটা সেকেন্ডারি। তাই গভর্নমেন্ট কীভাবে এগোতে চাইছে, কী করতে চাইছে, রিভিউয়ে যদি কিছু নেগেটিভ আসে তাহলে সেক্ষেত্রে ওনারা কী করতে চাইছেন, তারপরে যদি সেরকম কিছু নেগেটিভ হবে তারপরে ওনারা আমাদেরকে নিয়ে কী ভাবছেন, এই জিনিসগুলো আমাদের জানাটা খুব জরুরি। কারণ আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত, আমরা খুব টেনশনের মধ্যে আছি। এই দাবিটা কি খুব মানে অমূলক একটা দাবি? কখনোই নয়, কারণ আমরা প্রত্যেকে পড়াশোনা করে এই চাকরিটা পেয়েছি এবং এখানে যারা আছেন অনেকেই পিএইচডি হোল্ডার, অনেকেই বিভিন্ন চাকরি ছেড়ে এসছেন, বয়স অনেকের হয়ে গেছে প্রায় 40, কাউরি 50 বছরও বয়স হয়ে গেছে। তাহলে এই বয়সে এসে আবার যদি ওনারা বলেন যে নতুন করে পরীক্ষা দিতে হবে, সেটা তো মানে আমাদের প্রচণ্ড ইলজিক্যাল মনে হচ্ছে। সেক্ষেত্রে গভর্নমেন্ট আমাদেরকে নিয়ে কী ভাবছেন এটা তো আমাদের জানার অধিকার আছে, আমরা তো এটাই জানতে চাইছি, আর তো কিছু নয়। অর্থাৎ বুঝতেই পারলে যে একদম। তাদের ভবিষ্যৎ কি হবে সেটা নিশ্চিত করার জন্য সরকার কি ভাবছে, তার কি ব্লুপ্রিন্ট তৈরি করেছে সেটা তারা জানতে চাইছেন। আজকে দিনভর তাদের একাধিক কর্মসূচি রয়েছে। দৃষ্টিহীন শিক্ষকরা তারা আসবেন, বক্তব্য রাখবেন, ছবি আঁকার একটি কর্মসূচি রয়েছে এবং সর্বশেষে পথনাটিকা। তাদের যে জ্বালা যন্ত্রণা, এতদিন ধরে এই চাকরি হারানোর যে যন্ত্রণা, সেই সমস্ত তাদের জীবনের কাহিনী নিয়ে একেবারে পথনাটিকা ব্রতদেব, এবং আমরা দেখেছি গতকালই যেভাবে একেবারে পুলিশের হামলার শিকার তারা হয়েছেন, সেই ছবি কিন্তু তারা সমস্ত এক জায়গায় করে একেবারে বিকাশ ভবনের মেইন গেটের উল্টো দিকে ব্যানার হিসেবে সেটাও টাঙিয়ে রেখেছেন। আমি এই জায়গায় রাজশ্রীর কাছে আসবো। খুব উল্লেখযোগ্যভাবে চাকরিহারা শিক্ষক বলছেন যে কোঅপারেশন চাইছে রাজ্য সরকার, বলছে এই চাকরিহারা শিক্ষকরা তারা কোঅপারেট করুন। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় সেই 7 তারিখে নেতাজি ইন্ডোর থেকে শুরু করে গতকাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের পাশে তারা রয়েছেন এবং রাজ্য সরকারের উপরে যেন তারা ভরসা রাখেন। গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন কেন ভরসা রাখছেন না রাজ্য সরকারের উপরে। কিন্তু 3 এপ্রিল এই রায় ঘোষণা হওয়ার পর থেকে আজকে 20 তারিখ এখনো পর্যন্ত একটা রিভিউ পিটিশন এদের সঙ্গে আলোচনা না করে দেওয়া ছাড়া রাজ্য সরকার কি কি সদর্থক ভূমিকা নিয়েছে এদের জন্য? দেখো কুসুমিতা দি, পুরো ব্যাপারটাকে প্রথম কথা হচ্ছে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে একটা গোল গোল চক্করে। দাবি রাজ্য সরকারেরকে ভরসা রাখুন, পাশে রাখুন, বক্তব্য তো একটাই যে সিদ্ধার্থবাবুরা যে বলছেন মিরার ইমেজটা অ্যাভেলেবল আছে, মিরার ইমেজটা আছে, এই মিরার ইমেজটাকে ওয়েট করতে হবে। মানে হ্যাঁ, এই মিরার ইমেজগুলো ঠিক, এই কাজটা বিকাশ ভবনকে করতে হবে এবং এই মিরার ইমেজটাকে বিকাশ ভবন থেকে নিয়ে গিয়ে হাইকোর্টের সামনে রাখতে হবে। এই মাঝখানে যে ট্রাফিক জ্যামে এগুলো আটকে পড়ে থাকছে, এই ট্রাফিক জ্যামটাকে পুলিশ চাইলে পরে পরিষ্কারটা করে দিতে পারে, যেখানে গিয়ে এই মিরার ইমেজগুলো কোর্টে পৌঁছে দেবে। কেসটা যে স্যার, হাইকোর্টে আপনার নেই। সবাই একটা কথা বলে আপনি তো ভুল তথ্য দিচ্ছেন, এই তোটা ভুল দিচ্ছেন। সুপ্রিম কোর্টে রয়েছে, আপনি এখন হাইকোর্টে চলে যাচ্ছেন। সিবিআই এর কাছ থেকে পাওয়া রিপোর্টের লিস্টটা দিয়েছেন। আপনি মাঝখানে কথা বলে যদি বিরোধ করেন, আপনার সময়কে তো একটা কথা বলতে পারবো না। কথা বলেনি আপনাকে, যখন আমি সময় দেব তখন আমি সময় দেব। আপনি আপনার সময় কাউন্টার করবেন। রাজশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলছে, একবার উঠে দাঁড়িয়ে কেন বলছেন না আচ্ছা আমার পার্টির লোকের ওপরে অভিযোগ লেগেছে যে তৃণমূল টাকা নিয়ে নাকি চাকরি বিক্রি করেছে। আপনারা বলুন কে কোন জায়গায় সাদা খাতায় শুধু লিখে আপনার নাম প্রকাশ হবে না, আমাদেরকে জমা দিন, আমরা ইমিডিয়েটলি তৃণমূলের ওই লোকটার প্রতি আমরা অ্যাকশন নেব, পুলিশকে দিয়ে ধরাবো, ধরিয়ে আপনার টাকা আপনাকে ফেরত দেবো। এই কথাটা বলার সাহস হচ্ছে? দেখুন ধ্যানাই প্যানাই গোল গোল কথা বলছে, সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েশন চলছে, অযোগ্যদেরকে যাতে তাহলে সিবিআই তদন্তের দরকার নেই, তদন্ত সিবিআই করছে, সিবিআই তদন্ত চুরি করে আবার বড় বড় এক মিনিট আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে একবার যাবো। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে একটা জিনিস জানতে চাই, রাজ্য সরকারের আপত্তির জায়গাগুলো কোথায়? রাজ্য সরকারের আপত্তির জায়গা হচ্ছে বিকাশ ভবনের সামনে রাস্তা আটকে আন্দোলনকারীরা কেন বসে থাকবেন? ডি অফিসে যখন তারা তালা লাগাতে গিয়েছিলেন, সেই কর্মসূচি যখন তাদের ছিল, তখন বক্তব্য ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে ডিআই অফিসের সামনে এসে আপনারা কি করছেন? আসল কথা হচ্ছে বক্তব্য থাকলে আপনারা আদালতে যাবেন। তাহলে আন্দোলন, প্রথম কথা লক্ষণ রেখা কোনটা সেটাই বা কে নির্ধারণ করবে? আর কোথায় আন্দোলন হবে, কতদিন ধরে আন্দোলন হবে, কারা আন্দোলনে সামিল হবেন, সেটা কি সরকার ঠিক করে দেবে? অথচ দুর্নীতির ব্যাপারে সরকারের মুখে কুলুপ। দেখুন,
একটাই কবিতা মানে প্রথম মনে পড়ছে, রবীন্দ্রনাথের 2 বিঘা জমির উপেনের সেই শেষ কথা, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। যখন এই অধিকারের প্রশ্ন আসছে, লক্ষণ রেখার কথা আসছে, যখন সাদা খাতা দেওয়ার মজাই আলাদা বলে ফোনে যাচ্ছিল, তখন অধিকার তাদের কে দিয়েছিল? তাদের এই অধিকারটা কে দিয়েছিল? যে কথাটা ওরা বলছেন যে দুর্নীতির লক্ষণ রেখা, তাহলে লক্ষণ রেখা যখন আন্দোলনে বলছেন, তখন দুর্নীতির লক্ষণ রেখা কেন টানা হলো না? সেটাই বা এই যে দাবিগুলো কোথায়? আরে মুখ্যমন্ত্রী বলছেন লক্ষণ রেখার কথা, তাহলে বলছেন ওদের অবস্থান করার কথাটা। আরে তাহলে দুর্নীতির লক্ষণ রেখা ভাস্করবাবু, আপনার সময় নয় তো এটা, আপনার সময় নয় তো এটা। দেখুন বারবার করে যেটা রাজশ্রী বলল যে ওয়েমার শিটটা প্রকাশ করার কথা এসএসসি বলল যে তারা প্রকাশ করবে, অথচ আজও ওয়েমার শিট প্রকাশ করলো না। বারবার আদালতে যাওয়ার কথা বলছেন, কি আদালতে যাবে? আদালতে গেলে রিভিউ পিটিশন হলে তার সঙ্গে তো আর একটা লিস্টও জমা দিতে হবে, অযোগ্য কারা, যোগ্য কারা। যতক্ষণ পর্যন্ত এই লিস্টটা রাজ্য সরকার না দেবে, রিভিউ করে কি করবে? সুপ্রিম কোর্টের তো রায় একটাই যে চালের চাল একেবারে, এবং বারবার সিবিআই এর তদন্তের কথা ভাস্করবাবু বলছেন। তাহলে পরীক্ষাটা কারা নিয়েছিল? এসএসসি যখন পরীক্ষা নিয়েছিল, রাজ্য সরকার যখন পার্টি, তাহলে তালিকাটা সুপ্রিম কোর্টে দেওয়ার কথা কার? যে তালিকা দেওয়া হয়েছে সেটা ফাইনাল তালিকা নয়, এখনো চালের মধ্যে কাঁকড় মিশে আছে, নিশ্চিত নয় এসএসসি। বারবার কিন্তু তারা আদালতে এটাই দাবি করছে। চাকরিহারাদের আন্দোলন নিয়ে এবার বহিরাগত তত্ত্ব খাড়া করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কি বলছেন চাকরিহারারা, দেখুন। যারা আন্দোলন করছেন তাদের সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ একটাই, কাউকে আটকে রাখা জোর করে যায় না, রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করা যায় না, এটা কারো কাজ নয়। এবং এতে বাইরের লোকেরা আছে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। এসে নিজের চোখে একবার দেখে যান যে এখানে যারা আছেন প্রত্যেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। বাইরের যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে তাদেরই পরিবারের লোক, তাছাড়া আপনারা বাইরের কাউকে পাবেন না। বাইরের লোক মানে সব ক্ষেত্রেই বাইরের লোকের তত্ত্ব কেন ভাস্করবাবু? মুর্শিদাবাদের ঘটনার ক্ষেত্রেও বহিরাগতর কথা বলা হয়, এর আগে ডিআই অফিসের ক্ষেত্রেও আমরা দেখলাম বহিরাগতর কথা বলা হলো। বহিরাগত কারা? আন্দোলন মানে কি শুধু 4-5টা লোক, আর তাদেরকে যারা সমর্থন করেন তারা নন? না, তাহলে এটা শিক্ষকদের আন্দোলন বলা হচ্ছে কেন, বা যোগ্য শিক্ষকদের আন্দোলন এটা বলা হচ্ছে কেন? এটা বলুন যে এটা সকলের আন্দোলন, সবাই গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আন্দোলন করেন তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় একা থাকেন না আপনারা বা অন্যান্য যারা রয়েছেন তারা সঙ্গে থাকেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সমর্থন করে না, সেটা দলীয় আন্দোলন। সেটাকে বলুন যে শুধুমাত্র শিক্ষকরা, আমি জানি না যে শুভেন্দু অধিকারী শিক্ষক কিনা, আমি জানি না কৌস্তব বাগচি শিক্ষক কিনা, আমি জানি না রাজনৈতিক দলের তারা কি শিক্ষকদের হাতে আছে, তারা বারবার বলেছেন শিক্ষকদের আন্দোলন বলা হচ্ছে কি করে? এটা শিক্ষকদের আন্দোলন বলা হচ্ছে কেন? নিজেরা গিয়ে তাহলে যারা ওখানে উপস্থিত থাকছেন তারা কি যোগ্য শিক্ষক? দাঁড়িয়ে বলছেন ওখানে দাঁড়িয়ে। এক মিনিট রাজস্বী, এক মিনিট ভাস্করবাবু, একবার আপনাকে মনে করিয়ে দিই, রাজভবনের সামনে যখন আপনারা বসেছিলেন 100 দিনের কাজের টাকার জন্য, তখন সেখানে সামনের সারিতে তো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের আমরা দেখেছিলাম, আর সেখানে সাধারণ মানুষ যারা টাকা পাননি তারাও বসেছিলেন। আন্দোলনটা কাদের ছিল? তৃণমূল কংগ্রেসের ছিল না সাধারণ মানুষের দাবি? সাধারণ মানুষের আন্দোলনে তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিল। আন্দোলনটা কাদের ছিল? আন্দোলনটা কাদের ছিল? সেখানে তৃণমূল কংগ্রেস কি করছিল? তাহলে এই আন্দোলন কাদের? এই আন্দোলনটা সাধারণ মানুষ দাবিটা কাদের? 100 দিনের কাজের টাকা, মানরেগার টাকা। আমি একটা ছোট্ট বিরতি নেব। প্রশ্নটা সাধারণ মানুষের সামনে তোলাটা অত্যন্ত জরুরি। মানরেগার টাকা সাধারণ মানুষ পাচ্ছেন না, দাবিটা কাদের? তাদের দাবিকে সামনে রেখেছিল কারা? রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, তাদের আমরা দিনের পর দিন সামনে দেখেছি। তার মানে কি আন্দোলন কোথাও খাটো হয়ে যায়? আন্দোলনটা সাধারণ মানুষের নয়, কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের। বিরতি নেব, অবশ্যই জ্যোতি মালহোত্রা নিয়ে আলোচনায় ফিরবো। সঙ্গে